বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের এই হিসাব বিজ্ঞান ভিডিও ক্লাসে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে ভালো রয়েছ। আলহামদুলিল্লাহ, তোমরা যেখানেই থাকো ভালো থাকো এই প্রত্যাশায় রাখছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাস থেকে তোমাদের রিভিশন আকারে আবারও ক্লাস নেওয়া শুরু হয়েছে। তো আশা করছি তোমরা ইতিমধ্যেই তোমাদের সিলেবাসটা পরিপূর্ণভাবে শেষ করতে পেরেছো। তারপরেও যারা এখনও পরিপূর্ণভাবে শেষ করতে পারোনি, তারাও যদি চেষ্টা করো তাহলে ইনশাল্লাহ এই স্বল্প সময়ের মধ্যেও শেষ করতে পারবে। তো তোমাদের উচিত হবে আমাদের ক্লাসগুলো নিয়মিত অনুসরণ করা। আমাদের ক্লাসের যে সমস্ত হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমাদের করতে হবে। আমরা তোমাদের কাছে প্রশ্ন চাই যে তোমরা যদি কোনো প্রশ্ন করতে চাও, প্রবলেমে পড়ো, সমস্যার সমাধান করতে চাও, তাহলে আমাদেরকে ফোন দিতে পারো, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমরা ইনশাআল্লাহ তোমার প্রশ্নের প্রয়োজনীয় সমাধান দেওয়ার চেষ্টা করব। তো নিশ্চয়ই নিজের পড়ালেখাটা কিভাবে চালিয়ে নিলে তোমার বেটার হবে, এই বিষয়টা তোমরা মাথায় রেখেই তোমাদের লেখাপড়াটার দিকে এগিয়ে যাচ্ছ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা গত ক্লাসে পঞ্চম অধ্যায় থেকে ডেবিট ক্রেডিট নির্ণয়ের বিষয়গুলো আমরা আলাপ করছিলাম। তো আমি সেখান থেকে কিছু প্রশ্ন তোমাদের করতে চাই। প্রথম প্রশ্ন, ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রের সম্পদবাচক হিসাবগুলো কখন ডেবিট হয়, কখন ক্রেডিট হয়? দ্বিতীয় প্রশ্ন, প্রাপ্য বিল কোন ধরনের হিসাব? আমি হিসাব নিয়েও কিন্তু আলোচনা করেছিলাম। তোমাদের মূল বইয়ের যে 51 পৃষ্ঠায় মোট 31টা হিসাবের বর্ণনা রয়েছে। এই হিসাবগুলো তোমাকে অবশ্যই আয়ত্ত করতে হবে যদি হিসাব বিজ্ঞানের অঙ্কটা তোমরা ভালো করে আয়ত্ত করতে চাও। নেক্সট কোশ্চেন, দায়বাচক হিসাবের ডেবিট কখন আমরা করব? দায়বাচক হিসাবটাকে আমরা ডেবিট কখন করব? তো 3টা প্রশ্নের অ্যান্সারে নিশ্চয়ই তোমরা ভালোভাবে দিতে পেরেছো। আজকেও তোমাদের সামনে আমি ডেবিট ক্রেডিটের বিষয়টা নিয়ে আলোচনা রাখবো। তো আজকেই সর্বশেষ বলা চলে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের ডেবিট ক্রেডিট বিষয় নিয়ে আলোচনা। তাহলে আমরা শুরুতে কয়েকটা লেনদেন তোমাদের সামনে লিখি, একটা করে লেনদেন লিখবো আর তোমাদের সামনে আমরা আলোচনাটা রাখবো। তাহলে আমি গত ক্লাসে কিন্তু এই পাশে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটা আমি লিখেছিলাম তো, এবং বলেছিলাম অঙ্ক করার জন্য এই সূত্রটা তোমাকে অবশ্যই মুখস্থ থাকা লাগবে। তো আশা করি সেটা তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। তাহলে প্রথমে একটা ছোট লেনদেন দিয়ে শুরু করি। এখানে বলা হলো বেতন পরিশোধ বেতন পরিশোধ করা হলো 2000 টাকা, অর্থাৎ আমরা 2000 টাকা দিয়ে বেতন পরিশোধ করলাম। তাহলে এখান থেকে ডেবিট ক্রেডিট নির্ণয় করব কিভাবে? দেখো হিসাবগুলো চিনবো, একটা হচ্ছে বেতন হিসাব, একটা হচ্ছে 2000 টাকা। তাহলে আমি বেতন হিসাবটা কি বাচক হিসাব, বেতনটা হচ্ছে তোমার ব্যয়বাচক হিসাব। ওই পাশে সূত্রটা লিখেছিলাম গত ক্লাস এবং বলেছিলাম এটা মুখস্থ রাখতে হবে। ব্যয় মানেই ডেবিট। যতগুলো লেনদেনে ব্যয়বাচক হিসাব পাবে সবকে করবে ডেবিট। সুতরাং আমরা এখানে লিখব বেতন হিসাব ডেবিট ডিআর। এরপরে দেখো নগদ টাকা রয়েছে। তাহলে নগদ টাকা কি বাচক হিসাব? নগদ টাকা হচ্ছে সম্পদবাচক হিসাব। সম্পদের সূত্র লেখা হয়েছিল সম্পদ আসলে ডেবিট, গেলে ক্রেডিট। অর্থাৎ সম্পদটা যদি বাড়ে তাহলে ডেবিট, আর যদি কমে তাহলে ক্রেডিট। বেতন আমি দিলাম তাহলে নিশ্চয় আমার সম্পদটা কমে গেছে, অর্থাৎ নগদ টাকা চলে গেছে। হিসাব বিজ্ঞানে নগদ টাকাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় নগদান হিসাব বলি। নগদান হিসাব হবে ক্রেডিট। ঠিক আছে, তাহলে বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, আমরা পরের লেনদেন, আজকে একটু জটিল প্রকৃতির লেনদেনগুলো তোমাদের সামনে আলোচনা রাখবো ইনশাল্লাহ। ওই সূত্রটাকে মাথায় রেখেই কিন্তু তোমরা সেগুলো পারবে। আচ্ছা দেখো, এখানে আমরা বললাম বাকিতে, এটা একটু তার চাইতে জরুরি, বাকিতে আমরা পণ্য ক্রয়
বাকিতে পণ্য ক্রয় করা হলো। তাহলে বাকিতে আমরা পণ্য ক্রয় করলাম কত টাকা? 2000 টাকা দিয়ে। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এটা একটা হিসাব রয়েছে এবং এটা একটা হিসাব রয়েছে। তো লেনদেনের মধ্যে নগদ টাকা যদি দেয়া থাকে তাহলে নগদ টাকায় যে ডেবিট ক্রেডিটে আসবে এমনটা কিন্তু নয়। নগদ টাকার প্রকৃত অস্তিত্ব লেনদেনের মধ্যে আছে কি না এটা তোমাকে ভেবে দেখতে হবে। অর্থাৎ ব্যবসাতে নগদ টাকা আসলো কি বা নগদ টাকা গেল কি, যদি আসে এবং যায় তাহলেই কিন্তু আমরা ডেবিট ক্রেডিটে নিব। আসেও নি যাও নি তাহলে নিব না। দেখো বাকিতে পণ্য ক্রয়, আমি যদি বাকিতে পণ্য ক্রয় করি তাহলে কিন্তু আমার কাছ থেকে নগদ টাকা যায় না, আসেও না, তাহলে আমরা এটাকে ডেবিট ক্রেডিটে নিব না। তাহলে থাকে কোনটা? একটা হচ্ছে ক্রয়। তাহলে ক্রয় এখন কোন ধরনের হিসাব? ক্রয় হচ্ছে ব্যয়বাচক হিসাব, আর আমরা বলেছি কোনো ব্যয়বাচক হিসাব হলেই তাকে ডেবিট করতে হবে। সুতরাং এখানে লিখবো আমরা ক্রয় হিসাব ডেবিট। বোঝাতে পারলাম নিশ্চয়। দেখো তাহলে একটা হিসাব পেয়েছি আরেকটা হিসাব পাইনি, তো এরকম ক্ষেত্রে যখন একটা হিসাব পাবে আরেকটা হিসাব পাবে না তখন দুইটা নাম খেয়াল রাখবে। দুইটা নামের হচ্ছে এখানে একটু লিখে দিই, একটা হচ্ছে ক্রেতা আর একটা হচ্ছে বিক্রেতা। তাহলে ক্রেতা কাকে বলে? দেনাদারকে ক্রেতা বলা হয়, দেনাদার। আর বিক্রেতা কাকে বলে? পাওনাদারকে বলা হয় বিক্রেতা, পাওনাদার। এই দেনাদার আর হচ্ছে এই পাওনাদার, এই দুইটা শব্দ নিয়ে অনেক স্টুডেন্ট বিভিন্ন ধরনের কনফিউজের মধ্যে থাকে যে দেনাদার কে আর পাওনাদার কে। যে ক্রয় করে সে হচ্ছে দেনাদার, যে বিক্রয় করে সে হচ্ছে পাওনাদার। তাহলে কোনো লেনদেনে যদি নগদ টাকা না থাকে বাকিতে ক্রয় বিক্রয় বলে, সেক্ষেত্রে তোমার এই ক্রেতা অথবা বিক্রেতার নাম লিখতে হবে। তাহলে আমি বাকিতে পণ্য ক্রয় করেছি কার কাছ থেকে? নিশ্চয়ই বিক্রেতার কাছ থেকে। তাহলে বিক্রেতা অর্থাৎ এখানে পাওনাদার। এখন আমার সূত্রের সাথে একটু প্রমাণ করে দিই। পাওনাদার হচ্ছে তোমার কি? দায়বাচক হিসাব। দায়বাচকের সূত্রটা একটু দেখে আসো, ওখানে লেখা ছিল দায় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট। তা আমি বাকিতে পণ্য ক্রয় করার ফলে আমার দায়টা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সুতরাং আমরা লিখব পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে এই যে আমাদের ডেবিট ক্রেডিটটা হয়ে গেছে। তাহলে এইভাবেই কিন্তু লেনদেনের ডেবিট ক্রেডিট করা সম্ভব। তাহলে আমরা দেখো এটা আরেকটা নতুন নিয়ম শিখলাম যে নগদ টাকা না থাকলে তখন আমরা কিভাবে উক্ত লেনদেনের ডেবিট ক্রেডিটটা বের করব। ওকে, এরপরে একটু লেনদেন আর একটু জটিলের দিকে যায়। দেখো এখানে লেখা হচ্ছে কুরিন। কুরিন সম্পর্কে নিশ্চয়ই তোমরা জেনেছো, এটা একটু ব্যতিক্রম ধরনের, অনেকে এটা বুঝতে পারো না। কুরিন লেখা হয়েছে বা কুরিন হিসাবে অবলম্বন করো বা কুরিন ধরা হয়েছে, যে কোনো একটা লিখতে পারো। কুরিন ধরা হয়েছে 3000 টাকা। ওকে, এগুলো কিন্তু কাল্পনিক তথ্য দিয়ে তোমাদের সামনে করা হচ্ছে। কুরিন ধরা হয়েছে 3000 টাকা। তাহলে এটা একটা দেখো হিসাব আছে, এটা একটা হিসাব রয়েছে। তাহলে হিসাবগুলো যারা চিনতে পারোনি এখনও, তাদের প্রতি আহ্বান থাকবে তোমরা অবশ্যই তোমাদের বইতে 51 পৃষ্ঠার হিসাবগুলো যে বর্ণনা দেওয়া আছে এগুলো একটু পড়ে নাও। পড়তে যেয়ে যদি সমস্যা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে হবে। তাহলে কুরিন ধরা হয়েছে 3000 টাকা। তাহলে আমরা কুরিন কি এটা জানবো, আর নগদ টাকা তো সম্পদ জানি। কুরিন কি এটা জানার পরে আমরা নগদ টাকা নিয়ে একটা সিদ্ধান্ত দিতে পারবো। দেখো কুরিন হচ্ছে আমি বাকিতে পণ্য বিক্রয় করি বিভিন্ন ক্রেতার কাছে, বিভিন্ন ব্যক্তির কাছে। তো যখন বাকিতে বিক্রয় করি তারা কিন্তু পরে টাকা দেয়। তো দেখাচ্ছে 1 লাখ টাকার পণ্য বাকিতে বিক্রয় করেছিলাম, তো ভবিষ্যতে তার কাছ থেকে আমি টাকা নিব। তো টাকা নিতে গেলাম, নেওয়ার পরে বলছে যে ভাই আমি আপনাকে 3000 টাকা দিব না, 3000 টাকা একটু ছাড় দিতে হবে, দিতে পারলাম না। ও ইচ্ছাকৃতভাবে দেখো আমাকে বলছে টাকাটা আমি দিতে পারলাম না। যেই টাকাটা সে দিতে পারলো না তাকেই বলছে কুরিন।
কুরিনের আরও দুইটা নাম আছে, একটা হচ্ছে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী দেনা। অনাদায়ী যা আদায় হয় না, পাওনা, পাওনা টাকা যেটা আদায় হয় না সেটাকে বলা হচ্ছে অনাদায়ী পাওনা, কুরিন অনাদায়ী দেনা। আমার পাওনা টাকা আমি আদায় করতে পারলাম না, পেলাম না, তাহলে এটা কি আমার ব্যয়? তাহলে যদি ব্যয়বাচক হিসাব হয় তাহলে সহজেই তো বলা যায় ব্যয় মানে কিন্তু হচ্ছে ডেবিট। সুতরাং আমরা এখানে লিখব কুরিন হিসাব ডেবিট। আচ্ছা, এরপরে দেখো এই যে নগদান হিসাবটা রয়েছে, এখন চিন্তার বিষয় হচ্ছে যে এই নগদ টাকাকে ডেবিট ক্রেডিট কিন্তু আমরা তখনই করব যখন টাকা আসবে এবং টাকাটা যাবে। টাকা আসেও না, টাকা যায়ও না, তাহলে কিন্তু আমাদের ডেবিট ক্রেডিট করার প্রয়োজন হবে না। তাহলে আমি তার কাছে, উদাহরণটায় ফিরে আসি, আমি তার কাছে 1 লাখ টাকা পেতাম, সে আমাকে এখন 3000 টাকা দিল না, তো আমার কাছে থেকে কি নগদ টাকা গেছে? দেখো যায়নি। আমার কাছে কি নগদ টাকা এসেছে? তাও আসেনি। দেখো আমার পাওনা টাকাটা আমি পেলাম না, তাহলে এই লেনদেনের ফলে নগদ টাকা আসবেও না, নগদ টাকা যাবেও না, অর্থাৎ লেনদেনের মধ্যে নগদ টাকার কোনো অস্তিত্ব নাই। যদি না থাকে তাহলে আমরা তাকে ডেবিট ক্রেডিটে নিব না। তাহলে কি নিব? বলেছিলাম যেখানে ডেবিট ক্রেডিটে নগদ টাকা থাকে না সেখানে কিন্তু ওই যে ক্রেতা বিক্রেতা, আগের যে উদাহরণটা দিলাম সেখানে থেকে আমাদের ক্রেতা অথবা বিক্রেতাকে নিতে হবে। তাহলে কুরিন ধরা হয়েছে, কার উপরে ধরা হয়েছে? যে পণ্য ক্রয় করেছিল তার উপরে, অর্থাৎ দেনাদারের উপরে। এখন ডেবিট ক্রেডিটের সূত্র যদি আসি তাহলে দেনাদার হচ্ছে একটা সম্পদবাচক হিসাব, তার কাছে 1 লাখ টাকা আমি পেতাম, ওর মধ্যে থেকে আমি এখন 97,000 টাকা পেলাম, 3000 টাকা পেলাম না, তাহলে আমার সম্পদটা কিন্তু কমে যাচ্ছে। আর সূত্র হচ্ছে সম্পদ যদি কমে যায় তাহলে কিন্তু ক্রেডিট হয়ে যায়। তাহলে এখানে লিখবো আমরা দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে এইভাবে দেখো এই লেনদেনগুলোকে একটু জটিল প্রকৃতির লেনদেন বলা হয়, তারপরেও মনে হয় খুব সহজেই তোমরা চাইলে ডেবিট ক্রেডিট করতে পারবে। আমি যেই সূত্রটা লিখেছিলাম এই সূত্র দিয়ে যে কোনো ধরনের লেনদেনের ডেবিট ক্রেডিট করা সম্ভব যদি তুমি হিসাবগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ডেবিট ক্রেডিটের উপরে 2টা ক্লাস নিলাম, সামনের দিনে সমীকরণের উপরে ক্লাস নেব। এগুলো হিসাব বিজ্ঞানের বেসিক নলেজ। ডেবিট ক্রেডিট কীভাবে নির্ণয় হচ্ছে, সমীকরণ কিভাবে প্রভাবিত করছে, একজন আরেকজনকে কমাচ্ছে বাড়াচ্ছে, এগুলো জানতে হবে। তাহলে কিন্তু পরের অধ্যায়ের অঙ্কগুলো তুমি বেশ ভালোভাবে পারবে। তো তোমরা যেখানেই থাকো ভালো থাকো। ছোট্ট একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিতে চাই, শুধুমাত্র দেখো এর উপরে ভিত্তি করে 2টা লেনদেন আমি দিচ্ছি, এটা করবে। অনেক সময় হয়তো তোমাদের লেগে যেতে পারে। একটা হচ্ছে প্রাপ্ত বার্তা 1000 টাকা, এটা একটা দিলাম, আরেকটা দিলাম প্রদত্ত বার্তা 2000 টাকা, 3টা দিই, তাহলে তোমার মোটামুটি 20 মিনিট মতো লেগে যেতে পারে। আর একটা লিখবো আমরা আন্তঃফেরত হয়েছে 8000 টাকা। তো এই কয়টা তোমার HW, এখান থেকে তোমরা ডেবিট ক্রেডিট করে দেখাবে। তো তোমরা যেখানেই থাকো ভালো থাকো, মহান আল্লাহ তাআলা তোমাদেরকে যেন ভালো রাখে, সুখে শান্তিতে রাখে, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।